আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা থাকি সবাই ভালো আছো। আর কেরা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে যারা আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো চলো শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যেই নবম দশম শ্রেণী হিসেব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 4টা টিউটোরিয়াল তোমাদেরকে দেওয়া হয়েছে। আজকে আমাদের পঞ্চম টিউটোরিয়াল। তো আমার ভিডিওগুলো একটু বড় হয় এবং একটা অধ্যায়ের উপর বেশি বেশি ভিডিও হয়, কারণ এই কারণে আমি বইয়ের প্রতিটা টপিকস তোমাদেরকে আলোচনা করি। তোমরা প্রতিটা টপিকস বুঝে বুঝে পড়ে এবং পরীক্ষায় ভালো ভালোভাবে আনসার করে ভালো মার্ক পেতে পারো। এই জন্য আমি একটু বেশি বেশি টিউটোরিয়াল করি একটা অধ্যায়ের মধ্যে, ঠিক আছে? তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ব্যবসায়িক লেনদেন। আমি বললাম এখানে কি বলছি বলতো, ব্যবসায়িক লেনদেন। লেনদেন এর উৎস ও দলিলপত্র সমূহ, ঠিক আছে? ব্যবসায়িক লেনদেনের উৎস ও দলিলপত্র। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে, ঠিক আছে? অনেক ঘটনা ঘটে, যেমন বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রি করা, তারপরে বিভিন্ন ক্রেতার নিকট থেকে পণ্য ক্রয় করা, তারপর ব্যাংক থেকে উত্তোলন করা, ব্যাংকে টাকা জমা দেওয়া, তারপর তোমার পণ্য ফেরত দেওয়া, পণ্য ফেরত আসা, এরকম ভাড়া অফিসের ভাড়া প্রদান করা, কর্মচারীর বেতন প্রদান করা, প্রতিনিয়ত অনেকগুলো ঘটনা ঘটে, যা একটা হিসাবরক্ষকের নিকট মুখস্থ রাখা সম্ভব নয়, ঠিক আছে? সবগুলো ঘটনা মুখস্থ রাখা সম্ভব নয়। তো এই ঘটনাগুলো হতে ব্যবসায়িক লেনদেনের উৎস হয়, অর্থাৎ এই ঘটনা হচ্ছেই ব্যবসায়িক লেনদেনের উৎস। এইসব ঘটনাগুলো যে ঘটে, হ্যাঁ, এই ঘটনাগুলো হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উৎস। তো পরীক্ষা আসতে পারে ব্যবসায়িক লেনদেনের উৎসগুলো কী কী? ব্যবসায়িক লেনদেনের উৎস হচ্ছে যে এই ঘটনা, ঠিক আছে? ব্যবসায়িক লেনদেনের উৎস কী বলতো? ঘটনা, ঠিক আছে? এটা মনে রাখবা। তো এটা হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো পরীক্ষায় এই ঘটনা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উৎস, মনে রাখবা। তো এই যে ঘটনাগুলো যে ঘটে, ঠিক আছে, এই ঘটনাগুলো একজন হিসাবরক্ষকের কাছে মনে রাখা সম্ভব নয়। তাই সে কী করে, বিভিন্ন হিসাবের বইতে সে এই ঘটনাগুলো লিপিবদ্ধ করে রাখে। আর যেগুলো বইতে লিপিবদ্ধ করে, অর্থাৎ বিভিন্ন হিসাবের বইতে লিপিবদ্ধ করে, এইসব বইগুলোকে বলা হবে আমাদের হিসাবের দলিলপত্র। অর্থাৎ যে ঘটনাগুলো ব্যবসায়িক লেনদেন, সেগুলো যখন কোনো একটি বইতে লিপিবদ্ধ করা হয়, কোনো একটি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, এগুলোকে বলা হবে দলিলপত্র। তো দলিলপত্রগুলো কী কী? 1 নম্বরে আমরা বলতে পারি চালান, ঠিক আছে? চালান। তারপর 2 নম্বরে আমরা বলতে পারি ক্যাশ মেমো, হ্যাঁ, ক্যাশ মেমো, ঠিক আছে? ক্যাশ মেমো। তারপরে বলতে পারি 3 নম্বরে আমরা এখানে 1, 2, 3 নম্বরে আমরা বলতে পারি ডেবিট বাউচার, ঠিক আছে? 4 নম্বর আমরা বলতে পারি ক্রেডিট বাউচার, ঠিক আছে? তারপরে আমরা বলতে পারি হচ্ছে 5 নম্বর ডেবিট নোট। তারপর আমরা বলতে পারি 5 নম্বর 6 নম্বর হচ্ছে ক্রেডিট নোট, ঠিক আছে? আরও অনেক আছে, ইত্যাদি আছে। আমরা বইয়ের মধ্যে মূলত হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে এই 6টা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি বলতো, ব্যবসায়িক লেনদেনের দলিলপত্র, ঠিক আছে? আর এই ব্যবসায়িক লেনদেনের উৎস কোনগুলো বলতো? ঘটনা। ব্যবসায়িক লেনদেনের উৎস কী বলতো? ঘটনা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমরা পড়বো। তো পড়ার আগে অবশ্যই তোমরা বাসায় একটু কী বলা হয়, দেখে নেবা, ঠিক আছে? বইটা দেখে নেবা, তাহলে পারবা। তো চালান, ক্যাশ মেমো পরীক্ষা সবগুলোই আসে অ্যাকচুয়ালি। তো চলো শুরু করা চালান দিয়ে, হ্যাঁ? তো আমি আমার বোর্ড খাতায় করি, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? পরীক্ষা আমরা যেভাবে দিব, ঠিক আছে? এখন যেটা পড়বো সেটা হচ্ছে চালান। পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রমাণ্য দলিল হচ্ছে চালান।
অর্থাৎ বাকিতে যখন পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন এই বিক্রেতা এই চালানটা তৈরি করে থাকেন, ঠিক আছে। তাহলে কে এই চালানটা তৈরি করে থাকে বলতো? চালান কে তৈরি করে? বিক্রেতা। আর পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রমাণ্য দলিল হচ্ছে চালান, ঠিক আছে। এগুলো মনে রাখবে, হ্যাঁ, আমি লিখে দিই। পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রমাণ্য দলিল চালান, ঠিক আছে। পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রমাণ্য দলিল কি বলতো? চালান। চালান তৈরি করে বিক্রেতা। কে তৈরি করে বলতো? বিক্রেতা। কার নিকট তৈরি করে? ক্রেতার নিকট, ঠিক আছে। চালান তৈরি করে কে বলতো? বিক্রেতা। কার নিকট তৈরি করে? ক্রেতার নিকট। চালানের মধ্যে ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা, মালের বিবরণ, মূল্য পরিশোধ শর্ত ইত্যাদি সবগুলোই আমার লিপিবদ্ধ করতে হয়, ঠিক আছে। তাহলে এই চালান হলো ক্রেতার নিকট, এখানে লিখে বিক্রেতার নিকট বহি চালান নামে চালান বিক্রেতার নিকট বহি চালান নামে মানে বহি চালান বলা হয়। আর চালান ক্রেতার নিকট চালান নামে অবহিত, হ্যাঁ, ঠিক আছে। এগুলো পরীক্ষা আসতে পারে। এখন আমি তোমাদেরকে চালানের নমুনা দেখাবো, ঠিক আছে। তা চালান, ক্যাশ মেমো সবগুলো আসলে একই রকম কর। তো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, আমি আমার মতো করে করি। তোমরা সারারা যেভাবে করে এইভাবে করতে পারো। এইভাবে ফার্স্ট একটা ঘর দিব আমরা যেভাবে বড় করে, ঠিক আছে। তারপরে ঠিক এখানে একটা ঘর দিব, স্পেসটাকে এখানে একটা ঘর দিব, ঠিক আছে। এখানে একটা ঘর দিব, হ্যাঁ। তো এখানে আসলে দেখো কখনো কখনো টাকার ঘর একটা হয়, কখনো কখনো টাকার ঘর দুইটা হয়, তিনটা হয়, ঠিক আছে। এটা আমরা কি বলা হয়, যখন পরীক্ষায় লেনদেন আসবে তখন আমরা দেখে বুঝতে পারবো যে মানে কোন কয়টা ঘর হবে, যেমন বিস্তারিত পরে বুঝাবো, দেখাবো। তো মনে করো যে অঙ্কটা দিয়ে শুরু করবো, যে অঙ্কটা দিয়ে আমরা মানে যে এন্ট্রিটা থাকবে, যে অঙ্কটা থাকবে পরীক্ষায় তার নাম হচ্ছে হাবিব। মনে করো হাবিব এন্টারপ্রাইজের আমরা এখানে দিয়ে দিব মনে করো 54, একটা ঠিকানা দিলাম 54, ঠিকানাটা ইম্পর্টেন্ট না, 54 টঙ্গী গাজীপুর, ঠিক আছে। এখানে চালান, ঠিক আছে। এগুলো আমরা দিয়ে দেবো চালানটা, ঠিক আছে। তো এখানে দেবো তারিখ, হ্যাঁ। এখানে দেবো চালান নং, তারপরে এখানে দেবো ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা, হ্যাঁ, ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা। এখানে দেবো ক্রমিক নং, এখানে দেবো বিবরণ, এখানে দেবো দর, পরিমাণ, টাকা, হ্যাঁ, দর পরিমাণ টাকা। তারপরে আমরা এখানে দেবো হলো টাকা কথায়, এখানে দেবো শর্ত, এখানে দেবো বিশেষ দ্রষ্টব্য, হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য। আর এখানে দেবো বিক্রেতার স্বাক্ষর একটা, হ্যাঁ। এখানে কি দেবো বলো তো? বিক্রেতার স্বাক্ষর, ঠিক আছে, স্বাক্ষর। তো মনে করো এক নাম্বার দিলাম, হ্যাঁ। 1 নম্বর দিয়ে আমরা মনে করো লিখলাম
কি লেখা যায় বলো তো? এখানে লিখলাম মনে করো লুঙ্গি বিক্রয়, হ্যাঁ, কয় পিস মনে করো? 100 পিস। কত করে বলো তো? 1000 টাকা করে সাপোজ ধরো, হ্যাঁ, ঠিক আছে, বা সরি তোর হচ্ছে 100 টাকা করে 1000 পিস মনে কর, তাহলে এখানে হবে হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকা আমরা লিখলাম, একটা নমুনা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে একটা বাদ দিলাম, কারবারি বারটা, কারবারি পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে ছাড়টা দেওয়া হয়, বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে ছাড়টা দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বারটা মনে করো ধরো 10%, সাপোজ 10%-এ আসবে হচ্ছে 10,000 টাকা, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 90,000 টাকা। তাহলে আমরা লিখে দেব 90,000 টাকা মাত্র, ঠিক আছে। এখানে দিব আমরা ভুল ত্রুটি সংশোধনযোগ্য বা বিক্রিত পণ্য ফেরত নয়, যেটা তুমি যেভাবে দিতে চাও, ঠিক আছে। তো আমরা এখানে লিখব ভুল ত্রুটি সংশোধন এ হলো চালান, ঠিক আছে। তো তোমার পরীক্ষায় ঠিক এভাবে দিতে চেষ্টা করবা। তারপর আসলে চালানের পরে আমরা কি লিখছিলাম বলতো? চালানের পরে আমরা শুরু করতে পারি ডেবিট ভাউচার। কি বলতো? ভাউচার। আগে এখানে লিখলাম ভাউচার, হ্যাঁ, ভাউচার। তো ভাউচার দুই প্রকার, ভাউচার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার, আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার, ঠিক আছে। বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে, কি বলছি বলতো, বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হয় সেটাকে বলা হবে ডেবিট ভাউচার, হ্যাঁ। কি বলছি বলতো? বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হবে সেটা হবে ডেবিট ভাউচার, ঠিক আছে। হিসাব রক্ষক তোমার এই চালান, ক্যাশ মেমো, ঠিক আছে, মানে কি বলছি বলতো, হিসাব রক্ষক ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো ইত্যাদি যুক্ত করে নগদান বইয়ের খরচ খাতে, নগদান বইয়ের খরচ হিসাবে ক্রেডিট পাশে কি করে বলতো? ক্রেডিট পাশে যুক্ত লিখেন, হ্যাঁ, বুঝতে পারছো, বা পোস্টিং করে দেন, ঠিক আছে। কি বলছি বলতো? হিসাব রক্ষক এই ডেবিট ভাউচার সাথে চালান, ক্যাশ মেমো ইত্যাদি যুক্ত করে নগদান বই বা রেজিস্ট্রের খাতে খরচ হিসাবে ক্রেডিট পাশে লিখে দেন, ঠিক আছে। মনে থাকবে, আমি ডেবিট ভাউচারটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের সাপেক্ষে, পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হবে তাকে বলা হবে ক্রেডিট ভাউচার, ঠিক আছে। কি বলছি বলতো? তো পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হবে সেটা হবে ক্রেডিট ভাউচার। একজন হিসাবরক্ষক ক্রেডিট ভাউচারের সাথে ক্যাশ মেমো, চালান ইত্যাদি যুক্ত করে নগদান বইয়ের কোন পাশে লেখা হয় বলতো? ক্রেডিট, ডেবিট পাশে যুক্ত করে দেন, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এবার আমরা আবার বলি, এই ভাউচার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হবে সেটা হবে আমাদের ডেবিট ভাউচার, যেমন পণ্য ক্রয়, বেতন প্রদান, ভাড়া প্রদান ইত্যাদির জন্য যে ভাউচার তৈরি করা হবে সেটা হচ্ছে ডেবিট ভাউচার। তো হিসাব রক্ষক কী করে? হিসাব রক্ষক এই চালান, ওই ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো ইত্যাদি যুক্ত করে নগদান বইয়ের খরচ খাতে ক্রেডিট পাশে লিখে দেয়। আর পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হবে সেটা হবে ক্রেডিট ভাউচার। হিসাবরক্ষক এই ক্রেডিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো ইত্যাদি যুক্ত করে নগদান বইয়ের ডেবিট পাশে, অর্থাৎ আয় পাশে, যে পাশে আমরা আয় লিখবো সেই পাশে যুক্ত করে দিতে। আমরা একটা ডেবিট ভাউচার করে নমুনা দেখাচ্ছি, ঠিক আছে। একটা ডেবিট ভাউচারের নমুনা করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। সেমভাবে আমরা যে ঘর করছিলাম, যে কি বলা হয়, এই চালানের সেম আমরা এখানে একটা ঘর করবো এরকমভাবে।
ঠিক আছে, টাকার করে 1 টাকা দিলাম। তো এখানে আবার লিখলাম হাবিব, এন্টার প্রাইস, ডেবিট ভাউচার। ঠিক আছে, এখানে দিবা ভাউচার নং, দিবা ভাউচার নং, হিসাবের খাত, হিসাবের নাম বা হিসাবের খাত লিখতে পারি, হিসাবের নাম, হিসাবের নাম, হিসাবের নাম, তারপরে তোমার তারিখ, তারিখ, ঠিক আছে, গ্রহণকারীর নাম, গ্রাহকের নাম, গ্রাহকের নাম, ঠিক আছে, গ্রাহকের গ্রাহকের ঠিকানা, হ্যাঁ এভাবে লিখে দেব। তো এখানে দেবো আমরা ক্রমিক নং, ক্রমিক নং, ঠিক আছে। আর এখানে আমি দেব খরচের, খরচের বিবরণ, এবং টাকা, ঠিক আছে। এখানে লিখব টাকা কথায়, টাকা কথায়। তারপরে এখানে আমরা দিব হলো তোমার ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, স্বাক্ষর। তারপরে এখানে দেবো হিসাব রক্ষকের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ঠিক আছে। তারপর আমরা এই পাশে দিব হচ্ছে, এই জায়গায় দিব হচ্ছে ব্যবস্থাপকের, ব্যবস্থাপকের স্বাক্ষর, ঠিক আছে। তারপর এখানে গ্রহীতার স্বাক্ষর, এখানে দেবো গ্রহীতার স্বাক্ষর, স্বাক্ষর, ঠিক আছে। তার সাথে সবাই বুঝতে পারছো সেমভাবে তৈরি করতে হয় ক্রেডিট ভাউচার, সেমভাবে একই, শুধু এখানে আমরা আয়ের বিবরণ দিব আর সব ঠিক থাকবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো আশা রাখি। এবার ক্যাশ মেমো, ক্যাশ মেমো, হ্যাঁ ক্যাশ মেমো, ক্যাশ মেমো। তো এটা আশা রাখি তোমরা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার সবাই বুঝতে পারছো। ডেবিট ভাউচার যেভাবে তৈরি করতে হয়, ক্রেডিট ভাউচার একই জিনিস তৈরি করতে হয়, শুধুমাত্র এখানে আমরা আয়ের বিবরণ দেব, ঠিক আছে। তো ক্যাশ মেমো, ক্যাশ মেমো হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে দলিল তৈরি করা হয় সেটা হচ্ছে ক্যাশ মেমো। আর চালানটা হচ্ছে পণ্য বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করার সময়। আর ক্যাশ মেমোটা কী বলছি বলতো, যখন পণ্য নগদে ক্রয় বিক্রয় করা হবে সেটা হবে, সেটা যখন যে দলিল তৈরি করা হবে সেটা হবে ক্যাশ মেমো। ক্যাশ মেমোর মধ্যে তোমার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, পণ্য বিক্রয়কারীর নাম, পরিমাণ, মোট দর, কমিশন ইত্যাদি সব উল্লেখ করতে হয়। তো আমরা এটা ক্যাশ মেমো তৈরি করে দেখাচ্ছ। আর হ্যাঁ, ক্যাশ মেমো মানে ক্যাশ মেমোর জন্য 3 সেট তৈরি করা হয়, ঠিক আছে। ক্যাশ মেমোর জন্য কী করা হয় বলতো, 3 সেট ক্যাশ মেমো তৈরি করা হয়, ঠিক আছে। অর্থাৎ মানে ক্যাশ মেমো যখন তৈরি হবে তখন একসাথে 3 সেট ক্যাশ মেমো তৈরি করা হবে। তো চালান যেভাবে করছে সেমভাবে এটা ঘর করো, এইভাবে তৈরি করবো আমরা, ঠিক চালানের মতন, একদম হুবহু চালানের মতন, ঠিক আছে। ঘর করো। নমুনা দেখাচ্ছি, ক্যাশ মেমো, তারিখ, তারিখ, তারপরে এটা হচ্ছে দিয়ে দেবো, এখানে আমরা ভাউচার নং দেব, ভাউচার
নং কত যে ভাউচার থেকে আসবে, তারপর ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা, ঠিক আছে, তারিখ, সরি ক্রমিক নং, এটা ক্রমিক নং হবে, ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা, টাকা কথায়, টাকা কথায়, এখানে ক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, বিশেষ দ্রষ্টব্য, বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে জেল কলম, জেল কলম, জেল কলম, আচ্ছা জেল কলম লিখলাম, প্রতি পিস মনে করো 10 টাকা ধরে 100 পিস, ঠিক আছে। তো এখানে আসতেছে তোমার মনে করো 1000 টাকা। হ্যাঁ, বাদ কারবারি বাট্টা, বাট্টা মনে করো ওটা 10%, 100 টাকা, 900 টাকা। হ্যাঁ, ক্লোজ করে এখানে লিখে দেবো 900 টাকা মাত্র, ঠিক আছে। এখানে তুমি লিখে দিবা যে বিক্রিত পণ্য ফেরত নহে বা ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রিত পণ্য ফেরত নহে। তো এইগুলো ক্যাশ মেমো। এবার আসো যে ডেবিট নোট অথবা ক্রেডিট নোট। ডেবিট নোট হলো ক্রেডিট নোট, নোট, ঠিক আছে, ডেবিট নোট এবং ক্রেডিট নোট। তো ডেবিট নোট দেখো, এটা ডেবিট নোট তৈরি করে থাকে ক্রেতা। কে তৈরি করে থাকে? ডেবিট নোট তৈরি করে থাকে ক্রেতা, আর ক্রেডিট নোট তৈরি করে থাকে বিক্রেতা, ঠিক আছে। ক্রেতা যখন পণ্য ফেরত দেয়, ক্রেতা যখন পণ্য ফেরত দেয় তখন এই ডেবিট নোট তৈরি করা হয়, ঠিক আছে। ক্রেতা যখন পণ্য ফেরত দেয় তখন এই ডেবিট নোট তৈরি করা হয়। কেন ফেরত দেয়? হয়তো বা পণ্য খারাপ হয়েছে বা পণ্যের মান নষ্ট হয়ে গেছে, এই জন্য ক্রেতা এটা তার হিসাবে ডেবিট কার্ড করে ফেরত দেওয়া যায়, ঠিক আছে। আর এই ক্রেডিট নোট তৈরি করে থাকে বিক্রেতা, আর বিক্রেতা যখন মাল ফেরত দেয় তখন এই ক্রেডিট নোটটি তৈরি করে থাকে, ঠিক আছে। তাহলে পরীক্ষা আসলে ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট তৈরি করে ক্রেতা, আর ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা। আমি একটা করে দেখাচ্ছি, ঠিক আছে। ও সেম আগের মতন ঘর করবা, সেম একদম আমরা এভাবে করব। আমি একটা মানে ডেবিট নোট অথবা ক্রেডিট নোট করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে তারিখ, এখানে ক্রেডিট নোট, ডেবিট নোট নং, ডেবিট নোট নং, গ্রাহকের নাম, গ্রাহকের নাম, গ্রাহকের ঠিকানা, ঠিক আছে। ডেবিট নোট, ডেবিট নোট, ডেবিট নোট, ঠিক আছে। এবার দিব আমরা। তো এখানে আমাদের ক্রমিক নং দিব, ক্রমিক নং, টাকা, এখানে মালের বিবরণ, মালের বিবরণ,
আর এখানে আমরা বিবরণ দিব। আর অবশ্যই বিবরণটা পূর্ণ বিবরণ হবে, অর্থাৎ বিবরণটা বড়, মনে করো নিম্নমানের জন্য এই যা হবে একটা জিনিস ধরো, মনে করো কলম, এই যে জেল কলম কিনছিলাম, এই জেল কলমটা আমাদের নষ্ট হয়ে গেছে, মানে তো আমরা জেল কলম আমরা লিখতে পারি জেল, একটু পূর্ণ বিবরণ দিতে হবে এখানে, মানে ডেবিট নোট আর ক্রেডিট নোট তৈরি করার সময় বিবরণের মালের পূর্ণ বিবরণটা দিতে হবে, ঠিক আছে, একমাত্র অন্য কোথাও না দিলে চলবে, এখানে দিতে হবে। জেল কলম নষ্ট থাকার কারণে প্রতি পিস 10 টাকা ধরে টাকা করে 10 পিস কলম ফেরত, ঠিক আছে। তাই 10 পিসের দাম আসতেছে 100 টাকা, বাদ কারবারি বারটা 10 টাকা, 10% যদি ধরি তাহলে 90 টাকা এখানে। হ্যাঁ, তো আমরা এখানে লিখে দেবো টাকা কথায়, টাকা কথায় 90 টাকা মাত্র। এখানে ক্রয় ব্যবস্থাপক লিখে দেবো, ক্রয় ব্যবস্থাপক, ঠিক আছে, ব্যবস্থাপক। তো ক্রেডিট নোটটা এখানে এভাবে তৈরি করবো আমরা। আর শুধু ক্রেডিট নোট তৈরি করা যায়, এই জায়গায় আমরা লিখে দেবো বিক্রয় ব্যবস্থাপক, এই হলো ওই পার্থক্য, ঠিক আছে। তো আশা থেকে সবাই বুঝতে পারছো ক্রেডিট নোট ডেবিট নোট তোমরা এর বাসায় একটা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এগুলো পারবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করবা, কমেন্টস করবা এবং সাবস্ক্রাইব করবা, আর তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই এটা শেয়ার করে জানিয়ে দেবা, ঠিক আছে। আর বেল বাটনে ক্লিক করে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।